সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব ডিসেম্বরই দেশে ফিরছেন শেখ হাসিনা, করতে পারেন আত্মসমর্পণ। হাসিনার ফেরার বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ছড়া, খেল খতম জামাত এনসিপির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে। তিনি ঝড় তুলতেই বরাবর পছন্দ করেন। তার একটা কথা, একটা বার্তা বাংলাদেশের হঠাৎ শুনানির মতো দেয়। একটা অডিও বার্তা ঢাকা ক্যান্টনমেন্টে আতঙ্কের কাঁপুনি ধরিয়ে দেয়। তার একটা অডিও বার্তা দেশ বিদেশের সংবাদ মাধ্যমের খবরে হেডলাইন ছেড়ে দাঁড়ায়। 54 সাল থেকে একের পর এক একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা না করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। তিনি বঙ্গবন্ধু, রামান কন্যা, অগ্নিকন্যা, লড়াকু নেত্রী শেখ হাসিনা। এই একটা নাম আজ বাংলাদেশের সরকারে বসে থাকা বিএনপি এবং বিরোধী এনসিপি থেকে সবাইকে রাতের ঘুম হারাম করে দেয়। কোটা বিরোধী আন্দোলন থেকে গণহত্যা, নিজের জীবন বিপদের মুখে পড়তেই এক কাপড়ে দেশ ছেড়েছিলেন তিনি, আশ্রয় নিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনা স্বয়ং নিজেই ফিরতে চাইছেন বাংলাদেশে। কবে ফিরবেন তিনি? এখন এই একটি প্রশ্নই বাংলাদেশ এবং দেশ ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় করা পড়ছে। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের রাজত্ব থেকে শুরু করে ভোটের মাধ্যমে বিএনপি সরকারের ক্ষমতার হস্তান্তর, প্রধানমন্ত্রী সিংহাসনে বসা, তারপরেও গলার কাঁটা সেই অগ্নিকন্যা শেখ হাসিনাই। গত 2 বছরে বদলেছে অনেক কিছু। পদ্মা মেঘনা দিয়ে গড়িয়েছে অনেক জল। সেটা না হলেও এবার সেই দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পলাতক তকমা নয়, নিজেই বাংলাদেশের তারেক সরকারের কাছে আত্মসমর্পণ করে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। তার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের সমস্ত বড় নেতাদের নিয়ে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে যেতে চান। এমনকি এই বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো রকম কথাবার্তা না হলে তিনি বাংলাদেশ ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শেখ হাসিনা। 2024 সালে 8ই আগস্ট জনগণ ও ছাত্র আন্দোলনের চাপে পড়ে দেশ ছাড়তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত সরকার রাজনৈতিক আশ্রয় দিলেও হাসিনাকে দেশে ফেরাতে বহুবার চিঠি লিখেছে সেদেশের বিদেশ মন্ত্রক। তারপরও দেশে হাসিনাকে, তার উপর রয়েছে ফাঁসির খাড়া এবং গ্রেপ্তারি পরোয়ানা। এসবের তোয়াক্কা না করে এবার স্বেচ্ছায় দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এই প্রথমবার। এর আগেও একাধিক বলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে গ্রেপ্তারি ভয় পান না সে কথাও সংবাদ সংস্থা রয়টার্সের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তিনি আরো জানিয়েছেন, যে কোনো সরকারের দোষ গুণ ভুল থাকে। কোন সরকার দীর্ঘদিন শাসকের আসনে থাকলে কোনো কাজে ভুল হওয়াই স্বাভাবিক। কোন সরকারই ভুলের উঠে যাবে, ভালো মন্দের বিচার করা, সরকারের সঠিক ভুল বিচার করার দায়িত্ব জনগণের। এই সিদ্ধান্তও আমি জনগণের উপরই ছাড়লাম। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আরো বলেন যে আমি ফিরলেই ওরা হয়তো আমায় গ্রেপ্তার করবে, হয়তো মেরেও ফেলতে পারে, তাও আমার যেতেই হবে। আমার দলের নেতা ও কর্মীরা প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছে। যদি মৃত্যু আসে আমি চাই সেটা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা সাহিত্য আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছিল। বদলের বাংলাদেশের ক্ষমতা থেকে হাসিনা ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কের সমীকরণও বদলে গেছে আন্তর্জাতিক বন্ধুত্বের সম্পর্কে। ইউনূসের আমলে বাংলাদেশের ভারত বিরোধিতা চরমে উঠলেও সেই সম্পর্কে কিছুটা মলম লাগানোর চেষ্টা করলেও সেই সম্পর্ক পুরোপুরি হাসিনার আমলের মতো বন্ধুত্বের জায়গায় এখনো ফেরেনি। তবে এখন দেখার দেশে ফিরলে কোন পথে এলে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের রসায়ন, উত্তরটা অবশ্যই সময় বলবে। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনা, তাতেই থরহরিকম্প 3 দলের। কিন্তু কেন? শেখ হাসিনার একটি ঘোষণা, আর তাতেই খেলা কার্যত শেষ বাংলাদেশের বিএনপি। ভয়ে প্রলাপ বকতে শুরু করে দিল এনসিপি ও জামাত ইসলামী। এতদিন চলতি বছর, আর এবার একেবারে নির্দিষ্ট করে সময় বেঁধে দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ কর্মীদের বেঁধে দিলেন চড়াশুরে। শেখ হাসিনার ঘোষণা প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তে দিশেহারা বাংলাদেশের রাজনৈতিক মহল। পাল্টা সংবাদ মাধ্যমের সামনে সাফাই রাখতে একের পর এক আজব দাবি তুলে গেল বিএনপি এনসিপি। বিএনপি বলল বিচার চলবে, জামাত দেখলো ষড়যন্ত্রের গন্ধ, আর এনসিপির মুখে আরো কঠোর রাস্তায় হাঁটার কথা। রাজনৈতিক মহলের একাংশ বলছে পায়ের নিচ থেকে মাটি সরে গেলে এমনটাই হয়। হাসিনার প্রত্যাবর্তন বদলে দিতে পারে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ, নাকি শুরু হবে নতুন রাজনৈতিক পালাবদল, যেখানে ক্ষমতার শীর্ষে থাকবেন শেখ হাসিনাই। শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা ঘোষণাকে ঘিরে ফের সরগরম বাংলাদেশের রাজনীতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ পরিকল্পনা করছেন এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও হবেন।
কি বলে মুখ রক্ষা করলো বিএনপি? তারেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার আইনের মাধ্যমে এগোবে। দলটির নেতা রুহুল কবির রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এটা গালপির কথা। এবার আসা যাক জামাত ইসলামের প্রসঙ্গে। কোনো কুল না পেয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনার কথা তুলেছেন। জামাতের দাবি, আওয়ামী লীগকে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। আরো এক ধাপে গিয়ে চূড়ান্ত মূর্খামি পরিচয় দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার শাস্তি কার্যকর করা আসলে আওয়ামী লীগের উপর থেকে একবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সক্রিয় রাজনীতিতে আর এনসিপির কোনো অস্তিত্বই থাকবে না। তখন কোন গর্তে লুকোবেন? গত 2 বছর ধরে হাও করে আসা নাহিদ প্রকাশ্যে মারধর খেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এমন এক সময় এসেছে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্টই সংবেদনশীল। আওয়ামী লীগ ক্রম নেতাদের বিরুদ্ধে মামলা এবং গত কয়েক মাসের রাজনৈতিক পরিবর্তন সব মিলিয়ে দেশের রাজনীতিতে চলছে বড় চাপানুতর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন, তার সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা হবে। কারণ আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতৃত্ব, সমর্থক ভিত্তিক এবং দেশের রাজনীতিতে দলটির প্রভাব এখনো গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি, জামাত, এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করলেও এখন থেকে এই 3 রাজনৈতিক দলের মাটি যে দিগা হচ্ছে তা বলাই বাহুল্য। একটা কথা মনে রাখতে হবে, এই অত্যাচারীদের দিন একদিন শেষ হবেই। অথচ 2001 সালের নির্বাচনে আমরা পরাজিত হওয়ার পর আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল বিএনপি জামাত জোট, নির্যাতনের আমরা কিন্তু প্রতিশোধ নিতে চাইনি। 2018 নির্বাচন আমরা জয়ী হই, 2009 সরকার গঠন করি, আমরা দেশের সার্বিক উন্নয়নের দিকে সবথেকে বেশি দৃষ্টি দিয়েছি। এখন সেই বিএনপি, জামাত বা ওই বিশ্ব বাটপার ইউনূসের চালাচামুন্ডারা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করছে, এটা এক সময় মনে হয় 2001 সালের ওই নির্বাচনের পর বিএনপি, জামাত আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার করেছিল, আমরা যদি তার উপযুক্ত জবাবটা দিয়ে রাখতাম, তা আজকে সাহস পেত না এইভাবে আমাদের নেতাদের উপর হামলা, লুট করা, আগুন দেওয়া, পোড়ানো। প্রশ্নটা হচ্ছে, এত বাড়িঘর লুটপাট করে সে লুটের মাল যে নিয়ে গেছে, চোর ডাকাত, এত রাজনৈতিক নেতাও না, কর্মীও না, মানুষও না। এই অমানুষদের দিন চিরদিন থাকে না, এটা তাদের বোঝা উচিত। আর বারবার আমরা যে ওই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো, এটা তাদের ভাবার কোনো অর্থ নেই। একদিন ঘটনা, প্রতিটি নির্যাতন, প্রতিটি অত্যাচার সবগুলো হিসাব নেওয়া হবে এবং সেটা খুব বেশি সেদিন দূরে না, এটা তাদের মনে রাখা উচিত। বারবার তারা হামলা করেছে, কিন্তু আওয়ামী লীগকে তো দাবায় রাখতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। তো বাংলাদেশের স্বাধীনতা সপক্ষ শক্তি, তাদেরকে কেউ দাবায় না। হয়তো কিছুদিনের জন্য এরা নির্যাতন করে যাচ্ছে। আর বিশ্ব বাটপার তো ক্ষমতা আসছিল লুটে খেতে, গরিবের রক্ত চুষে খেয়েছে, ক্ষুদ্র ঋণ দিয়ে, মোটা অঙ্কের সুদ নিয়ে মানুষকে নিঃস্ব করেছে, বিদেশে অর্থের সম্পদের পাহাড় গড়েছে, মানুষদের কষ্টে সেই কষ্টে। এই বিশ্ব বাটপার তার লুটপাট করে গেছে। আর তার পরিবর্তে আরেকজন যে এসছে, সেই নির্বাচন, যে নির্বাচনকে বলা হয় সান্ধ্যভোটের নির্বাচন, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন গত 11 ফেব্রুয়ারি হয়ে গেছে। সেই নির্বাচন ক্ষমতা এসে যেখানে যেখানে সময় আবার আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে ভোটের জন্য, আর যে ভোট হয়ে গেছে এখন সব ভুলে গেছে। এও ক্ষমতা এসে লুটে খেতে। শত শত শিশু টিকার অভাবে মারা গেল। এই শিশু হত্যা দায়ী। আজকে সারা বিশ্ব থেকে মানুষ যেটা দেখছে, ইউনিসেফ বারবার সতর্ক করেছে, তারপরেও সে টিকা কেনেনি এবং সময়মতো টিকা না দিয়ে শিশুকে হত্যা করেছে। শিশু হত্যার দায় একদিন তার বিচার হবে। এই ইউনূস আর তার দোষর হচ্ছে রেল হামলাকারী, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক। কারণ হাওয়া ভবন খুলে সেই খালি করা আর 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করে নির্বাচনে কারচুপি পরিকল্পনা, এমনকি আমরা 2009 নির্বাচনে জয়ী হওয়ার পর বিডিআর অভ্যুত্থান হলো, তার জন্য তো দায়ী এই বিএনপি, জামাতেরা। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, চাল, ডাল, তেল, লবণ, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। দাম কমে গেছে মানুষের জীবনের দাম নাই। আর আওয়ামী লীগ নেতাকর্মী একটা তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি উপজেলা, জেলা সমস্ত নেতাকর্মীদের সরকার করেছে। আজকে যে মানুষগুলি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থেকে তার জীবন জীবিকা চালাতো, তাদেরই তো পেটে লাথি হয়েছে। ইন্ডাস্ট্রি, হাসপাতাল পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের হলেই সেটা ধ্বংস করতে হবে। প্রত্যেকটা মানে আমাদের মুক্তিযুদ্ধের যতগুলি স্মৃতি একে একে ধ্বংস করেছে। নম্বর পর্যন্ত প্রথমে আগুন দেওয়ালো, তারপর বললো যাদের ভাঙলো, এবং এখনো সে ভাঙা ইট দালানো তাদের ভয়ের জায়গা। এত অন্যায় অবিচার সইবে না, দিন ফিরে আসবে। কাজে আমি আমাদের বলবো, এই দুঃসময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না, তাদের তো দলের দরকার নেই। যারা দুঃসময় কাজ করবে, তারাই দলের হাল ধরবে, তারাই নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে দলকে। সেই সময় দলকে একসাথে সুসংগঠিত করতে হবে। অন্যায় প্রতিবাদ করতে হলে মনে রাখতে হবে, যত অস্ত্র থাক, মানুষের শক্তি বড় শক্তি। আওয়ামী লীগ সবসময় মানুষের শক্তিতে বিশ্বাস করেই, মানুষের উপর ভরসা করে আওয়ামী লীগ বারবার ক্ষমতা এসেছে। ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার অধিকারীদের নেই। কাজে সমস্ত নিষেধ হবে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, চাল, ডাল, তেল, লবণ সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, শ্রমিক যাতে কর্মসংস্থান হয় তার ব্যবস্থা করতে হবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিক কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা।
আওয়ামী লীগ একমাত্র জনগণের সেবা করে, জনগণকে উন্নত জীবন দেয়। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে 41 সালের মধ্যে গড়ে তুলবে, এই প্রত্যয় নিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মনে জোর রেখে শক্ত হয়ে কাজ করতে হবে, জনগণের পাশে এবং দলকে সুসংগঠিত করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। বঙ্গোপসাগরে চীনের নতুন দরজা, বাংলাদেশ চীন করিডোর ঘিরে দিল্লির উদ্বেগ, সামনে কি কূটনৈতিক চাপের নতুন অধ্যায়? কুনমিং থেকে চট্টগ্রাম মংলা পর্যন্ত অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, রোহিঙ্গার সমাধান থেকে বাণিজ্য, ঢাকার সামনে সুযোগ এবং ঝুঁকির দ্বৈত সমীকরণ। বঙ্গোপসাগরের কৌশলগত মানচিত্রে কি বদলেছে? বাংলাদেশের সঙ্গে চীনের প্রস্তাবিত নতুন অর্থনৈতিক করিডোর ঘিরে শুরু হয়েছে তীব্র আন্তর্জাতিক আলোচনা। বেজিংয়ের উদ্যোগ বাস্তবায়িত হলে মায়ানমারের রাখা সরাসরি চট্টগ্রাম এবং মংলা বন্দরের সঙ্গে যুক্ত হতে পারে চীনা বাণিজ্য পথ। আর এই সম্ভাবনায় ভারতের কৌশলগত মহলে তৈরি করেছে উদ্বেগ। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই অর্থনৈতিক উন্নয়নের প্রকল্প, নাকি এর আড়ালে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসেব? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর সামনে একটি বড় আঞ্চলিক প্রকল্পের প্রস্তাব, চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মায়ানমারের বিমাঞ্চল হয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হতে পারে। চীনের দাবি, এই করিডোর মূলত আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তৈরি হবে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গোপসাগরের কাছে চীনের উপস্থিতি বাড়ার থাকায় বিষয়টি শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্ব। প্রস্তাবিত করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মায়ানমারের রাখাইন। বর্তমানে এই অঞ্চল রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতের মধ্যে রয়েছে, ফলে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে রাখাইনিস্তান না ফিরলে এই ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্প কার্যকর করা কঠিন। চীন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরীয় অঞ্চলে বিকল্প বাণিজ্য পথ তৈরির চেষ্টা করছে। বর্তমানে বেজিং এর বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের একটি বড় অংশ মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল। আর সেই নির্ভরতা কমাতেই মায়ানমার এবং বাংলাদেশের নতুন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চীনের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ বলে মনে করেন অনেক বিশ্লেষক। ভারতের উদ্বেগের মূল জায়গা এখানে, কারণ বঙ্গোপসাগরের নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ভারতের পূর্ব উপকূলের নৌ ঘাঁটিগুলির কাছাকাছি এলাকায় চীনের প্রভাব বৃদ্ধি তা দিল্লির কাছে কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাংলাদেশের জন্য এই প্রকল্প সহজ সিদ্ধান্ত নয়। একদিকে রয়েছে উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য এবং রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধানের সুযোগ, অন্যদিকে রয়েছে বড় শক্তিগুলির প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন পরীক্ষা। বিশেষজ্ঞ, বাংলাদেশ যদি এই প্রকল্পে এগিয়ে যায় তবে তাকে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র তিন শক্তির সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। বঙ্গোপসাগর বর্তমানে শুধু বাণিজ্যের নয়, বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। ঢাকার পক্ষ থেকে এখনো প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এখন শুধু একটি রাস্তা বা বন্দর সংযোগ প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতির নতুন পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠছে। আগামী দিনে ঢাকা কোন পথে হাঁটে তার উপরে নির্ভর করবে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্যের অনেকটা। সেনা প্রধানের বাড়ি, কালেমার পতাকা ও বাংলাদেশের নতুন বিতর্ক। প্রতীকের আড়ালে কি বার্তা খুঁজছে সমাজ? একদিকে হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পরিবর্তিত উপস্থিতি, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতীকের দৃশ্যমানতা। দুই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। এদিকে শুধুই সামাজিক পরিবর্তনের প্রতিফলন, নাকি বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতায় এর কোনো গভীর তাৎপর্য রয়েছে? বাংলাদেশের প্রতীক অনেক সময় প্রতীক থাকে না। পোশাক, ভাষা, ধর্মীয় পরিচয় প্রকাশ কিংবা জাতীয় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের দৃশ্যমান পরিবর্তন সবকিছুই অনেক সময় বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অংশ হয়ে ওঠে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হজ পালন শেষে দাড়ি রাখা শুরু করায় বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকের কাছে ব্যক্তির ধর্মীয় অনুশীলনের স্বাভাবিক প্রকাশ, আবার অন্য একটি অংশ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এর প্রতীকী অর্থ খুঁজছে। একই সময় দেশের বিভিন্ন এলাকায় কালেমার পতাকা বা ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়েও আলোচনা চলছে। কেউ এটিকে ধর্মীয় অনুভূতির প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এর রাজনৈতিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন। সবার মতে বাংলাদেশের সমাজে ধর্ম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি এবং ধর্মীয় পরিচয়ের সম্পর্ক যখন আলোচনায় আসে তখন বিষয়টি আরো সংবেদনশীল হয়ে ওঠে। বিশেষ করে সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে ঘিরে কোনো পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে বাদ তৈরি করে। কারণ বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা প্রতিষ্ঠান নয়, রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অংশ মনে করিয়ে দিচ্ছে, কোনো ব্যক্তির ধর্মীয় আচরণ, পোশাক বা চেহারার পরিবর্তনকে সরাসরি রাজনৈতিক অবস্থান বা উগ্রবাদের সঙ্গে যুক্ত না। এই ধরনের মূল্যায়নের জন্য প্রয়োজন নীতি, বক্তব্য, সিদ্ধান্ত এবং কার্যকলাপের ভিত্তিতে পর্যবেক্ষণ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সমাজের পরিচয় রাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ফলে ছোট কোনো প্রতিটি পরিবর্তনও বড় বিতর্কের জন্ম দিচ্ছে। কালেমার পতাকার ব্যবহার নিয়েও একই ধরনের দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশের মতে এটি ধর্মীয় পরিচয় প্রকাশ, আবার সমালোচকদের আশঙ্কা কোনো প্রতীক যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয় তাহলে তা সামাজিক বিভাজন বাড়াতে পারে। এই ধরনের পতাকা ব্যবহার করে জঙ্গি তৎপরতাকে উস্কে দেওয়া হচ্ছে বাংলাদেশের অন্দরে। তাই বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানোর পাশাপাশি উগ্রবাদ বা সহিংসতার কোন না থাকলে তা মোকাবিলার জন্য প্রয়োজন তথ্যভিত্তিক পদক্ষেপ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দাড়ি বা কালেমার পতাকা, এই দুই বিষয়কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আসলে বাংলাদেশের পরিবর্তন বাস্তবতারই একটি প্রতিচ্ছবি। এর প্রকৃত তাৎপর্য নির্ভর করবে ভবিষ্যতের রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক গতি প্রকৃতির উপর। তাই নজর থাকবে এই আলোচনা শুধুই সামাজিক বিতর্কে সীমাবদ্ধ থাকে নাকি বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তার সমীকরণে এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ত্রাণ নিয়ে যাওয়া ছাত্রলীগের অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ত্রাণ বিতরণে বাধা দেন। জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রায় ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় যান সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি, দুর্গত এলাকার কাছে পৌঁছালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং এক পর্যায়ে তাদের পুলিশে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন। ত্রাণ নিয়ে যাওয়া দলের দাবি, গ্রামবাসীর উপস্থিতির পর পরিস্থিতি শান্ত হয় এবং পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মহসিন কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আরমান চৌধুরী দাবি করেন, বিতরণ করা ত্রাণ সামগ্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে দিশারানী মহন্ত ২০ নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার ১২ জুলাই বেলা ২টোর দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিশারানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকরাকুল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশারানী। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে দিশার চাচা প্রশান্ত কুমার বলেন, গত বছর আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হবার পর থেকেই দিশা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। এবছর সে আবারও পরীক্ষায় অংশ নেয়, কিন্তু এবারও পরীক্ষা ভালো না হওয়ায় চরম হতাশা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাত্র একটা গুজব, পুলিশ হেফাজতে এক আসামি মারা গেছে। এই গুজব ছড়িয়ে পড়তেই জনতা ঢুকে পড়ে থানায়। এলোপাতারি মারধর করা হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের। এএসআই আব্দুল হালিমকে থানা থেকে প্রায় তুলে নিয়েছিল হামলাকারীরা। আহত হয়েছেন আরও ৫ পুলিশ সদস্য। অথচ পুরো ঘটনার সূত্রপাতটা মিথ্যা গুজবে। হেফাজতে থাকা রিয়াজ নামের ওই আসামি বেঁচে আছেন, হাসপাতালে চিকিৎসাধীন। সেলে থাকা অবস্থায় নিজের মাথা নিজেই ঠুকে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ওসি মাসুদ খানের কণ্ঠে ক্ষোভ আর অসহায়ত্ব। তিনি বলছেন, যে পুলিশ সেবা দেবে আজ তারাই বিচারের জন্য দাঁড়িয়ে। থানার ভেতর ঢুকে এভাবে মারল, আমরা কোথায় যাব? এই সেই বিএনপি জামাতের আমল, যেখানে মব জাস্টিস আর নৈরাজ্যই আইন। ২০০১-০৬ সালের বিভীষিকাময় দিনগুলোর পুনরাবৃত্তি এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কতটা অসহায় আর অরক্ষিত। যে থানা জনগণের নিরাপত্তার প্রতীক, সেখানেই যখন পুলিশকে মারধর করে বের করা হয়, তখন সাধারণ নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? গ্রেপ্তার হয়েছে ১৮ জন, অভিযান অব্যাহত,
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারবে তো? আবারও প্রমাণিত হল, বিএনপি জামাতের শাসন মানেই নৈরাজ্য আর ভয়ঙ্কর এক অপশাসন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তার অভিযোগ, অতীতে নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এতে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মাইঝিদির মফিজ প্লাজা থেকে পদযাত্রা শুরু হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট চুরি হয়েছিল ফল ঘোষণার আগেই। তবে সর্বশেষ নির্বাচনে ভিন্ন ধরনের কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, দেশে প্রায় ৭০% মানুষ হ্যাঁ ভোট দিলেও চূড়ান্ত ফলে বিএনপি সেই ভোট নিজেদের পক্ষে নিয়ে গেছে। বিএনপির উদ্দেশ্যে হাসনাত বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও সরকার ৬ মাসে একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ নিয়ে আমরা সবাই প্রোপাগান্ডা করেছি। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন যায় না, মাঝে মাঝে আসে। বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গত ৬ মাস বিএনপির হাইব্রিড নেতাকর্মীদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ১৬-১৭ বছর বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতন নিপীড়নের কারণে ধানক্ষেতে, রাস্তাসহ বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন। কিন্তু আজকে যখন বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, তখন এসব ত্যাগী নেতাকর্মীদের সেখানে ঠাঁই হয় নাই। আমরা বিএনপির এসব ভাইদের বলতে চাই, এনসিপিতে আপনাদের জন্য দরজা সবসময় খোলা। হাইব্রিড বিএনপি টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাসস্ট্যান্ড দখলে মূল নেতাকর্মীরা বিরক্ত।